আজ সরল দোলগতি চ্যাপ্টার যে এমসিকিউ সেগুলো করব। যারা এখনও থিওরির ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো তোমরা থিওরির ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে। দেখো, ফার্স্ট যে এমসিকিউটা করব সেটা হচ্ছে নাম্বার 5। দেখো, এমসিকিউ যেটা বলেছে আগে পড়ো ভালো করে। বলেছে x = 4 sin 4πt সেন্টিমিটার এই সমীকরণ দ্বারা নির্দেশিত সরল দোলগতির পর্যায়কাল কত হবে। দেখো, আমরা সরল দোলগতির ক্ষেত্রে ইকুয়েশন দেখেছি যে সরল দোলগতির ইকুয়েশন বা সরণের ইকুয়েশন x = যদি a sin ωt হয়, তাহলে সেই সরল দোলকের ক্ষেত্রে যে পর্যায়কাল t, সেই t = কী হয় 2π ইন্টু √= কত L/g এটা হয়। বা আমরা জানি দেখো যে t = কত 2π/ω এটা জানি। এবার দেখো এই সমীকরণ যেটা দেওয়া আছে 5 নম্বর প্রবলেমে কি দেওয়া আছে, x = 4 sin 4π ইন্টু কত t। তাহলে এটা হচ্ছে সরল দোলগতি সম্পন্ন একটা কণার কি তোমার সরণের সমীকরণ। তাহলে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো তুলনা করে পাই, তাহলে আগের এই যে ইকুয়েশন সেই ইকুয়েশনের সঙ্গে এটার কি তুমি তুলনা করো, তাহলে তুলনা করলে কি পাওয়া যাবে, দেখো ওমেগা = কত 4π। ঠিক আছে, তাহলে দেখো পর্যায়কাল t এটার সমান কী হবে 2π/ω মানে 2π/ কত 4π। তাহলে এটা = কত হাফ। তাহলে এই যে হাফ, সে হাফটা কী হবে সেকেন্ড হবে। তাহলে এত সেকেন্ড, এটা দেখো অপশান ডি। ঠিক আছে, তাহলে x = 4 sin 4πt এই যে সরল দোলগতি সম্পন্ন একটা কণার সমীকরণ, এই সরল দোলগতির যে পর্যায়কাল সেটা কত আসবে, হাফ সেকেন্ড। ঠিক আছে, তারপরে যেটা আছে 6 নাম্বার। 6 নাম্বারটা দেখো কি বলেছে, বলেছে 2 গ্রাম ভর বিশিষ্ট একটি কণার সরল দোলগতি x = 4 sin πt 4 sin 4πt সেন্টিমিটার এই সমীকরণ দ্বারা নির্দেশিত হলে কণাটির মোট যান্ত্রিক শক্তি হলো। দেখো, সরল দোলগতি সম্পন্ন একটা কণার মোট যান্ত্রিক শক্তি E, সেটা = আমরা কি জানি হাফ mω² ইন্টু কী ছিল দেখবে a²। তাহলে এটা হচ্ছে সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার যে মোট যান্ত্রিক শক্তি তার সমীকরণ। এবার দেখো এখানে এই যে সমীকরণ অর্থাৎ সরণের সমীকরণটা কি ছিল, x = a sin ωt। ঠিক আছে, তাহলে এখানে যে সমীকরণটা বলেছে সেটা কত, x = 4 sin 4πt। তাহলে দেখো এখানে a সমান কত 4, তারপরে ওমেগা = কত 4π। ঠিক আছে, তাহলে এইবার দেখো মোট যান্ত্রিক শক্তি E এটা সমান কি আসবে হাফ। দেখো m এর যে ভ্যালু সেটা কত বলা আছে 2 গ্রাম, তার মানে 2। দেখো ওমেগার জায়গায় কত 4π, তাহলে তার কি স্কোয়ার, তাহলে 16π² ইন্টু দেখো এর মানে কত 16, তাহলে দেখো 16 এটা হয়ে গেল। তাহলে এখানে 2 কেটে গেলে 16 ইন্টু 16 এটা আসবে। তাহলে দেখো 16 ইন্টু 16 যদি তুমি করো তাহলে এটা কত আসবে 256। তাহলে 256 কত π²। তাহলে এটা দেখো অপশান কোনটা আছে, এ। বোঝা গেল? তাহলে দেখো সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার যে সরণ, সেই সরণের সমীকরণটা যদি আমাদের মাথায় থাকে ভালো করে এবং কোনটা কি, তাহলে ওখান থেকেই আমরা পেয়ে যাব। দেখো, এবং সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার ক্ষেত্রে আমরা যে বেগ, সে বেগের রাশিমালা জানি। তারপরে সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার ক্ষেত্রে তোমার ত্বরণ এবং গতিশক্তি, স্থিতিশক্তি এবং মোট শক্তি যে রাশিমালা, সেই রাশিমালাগুলো কী করতে হবে, অবশ্যই ভালো করে তোমাদেরকে কি মাথায় রাখতে হবে। এবার দেখো 8 নম্বরের যে প্রবলেম, ওইটা বলেছে একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, এর দৈর্ঘ্য দ্বিগুণ করলে দোলনকাল কত হবে। তাহলে ভালো করে দেখো, একটা সরল দোলক যদি সরল দোলগতিতে আন্দোলিত হয় তাহলে তার যে পর্যায়কাল বা দোলনকাল t,
এটা সমান আমরা কি জানি 2 পাই ইন্টু রুট ওভার অফ কত L/G, এটা জানি। এবার দেখো একটা সরল দোলকের যে দোলনকাল সেটা কত 2 সেকেন্ড বলে দিয়েছে, তাহলে এখানে দেখো 2 ইকুয়াল টু কত 2 পাই ইন্টু কত রুট ওভার অফ L/G, ঠিক আছে। এবার তারপরে কি বলেছে, এর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে তখন দোলনকাল কত হবে। তাহলে দেখো পরে দোলনকাল এটা তুমি ধরে নাও কত টি ড্যাশ, তাহলে টি ড্যাশ সমান কত 2 পাই ইন্টু রুট ওভার অফ 2 ইন্টু কত হবে L/G, তাই তো। কারণ দেখো পরে যে সরল দোলকটার দৈর্ঘ্য সেটা কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। তাহলে আলটিমেট দেখো এটা 2 পাই ইন্টু রুট ওভার অফ কত L/G ইন্টু রুট 2, এটা লেখা যাবে। এবার টোটাল এইটার যে ভ্যালু সেটা কত দেখো 2, তাহলে আলটিমেট কি আসছে 2 রুট 2। তাহলে সরল দোলগতি সম্পন্ন ওই কণাটার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করা হয় তাহলে তার যে পর্যায়কাল সে পর্যায়কালটা এখন কত হয়ে যাবে, এত সেকেন্ড। দেখো এইটা হচ্ছে তোমার অপশান কত সি। তাহলে সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার ক্ষেত্রে তোমার তার যদি দৈর্ঘ্য দেওয়া থাকে এবং অভিকর্ষ ত্বরণ তার মান দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা জানি তার যে পর্যায়কাল সে পর্যায়কালের ইকুয়েশন কোনটা হয় বা টাইম পিরিয়ড এইটা বা দোলনকাল, ঠিক আছে। তারপরে 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা পড়ছি মনোযোগ দিয়ে তোমরা শুনবে। বলেছে এল দৈর্ঘ্যের একটি সরল দোলকের দোলনকাল টি হলে 2টি দোলনকাল বিশিষ্ট সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য কত হবে। তাহলে যখন সরল দোলকের দৈর্ঘ্য এল তখন তার দোলনকাল কত টি বলেছে, তাহলে কোনো একটা সরল দোলকের দোলনকাল যদি তোমার 2টি হয় তাহলে তার ক্ষেত্রে যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে দেখো আমরা জানি যে টি সমান কত হবে 2 পাই ইন্টু রুট ওভার অফ কত L/G, দেখো দোলনকাল টি বলেছে আর ওর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা কত এল। তাহলে দেখো পরে দোলনকাল এটা কত বলে দিয়েছে 2t, তাহলে 2t এটা সমান হচ্ছে 2 ইন্টু রুট ওভার অফ তুমি ধরে নাও পরে দৈর্ঘ্যটা কত L ড্যাশ, তাহলে L ড্যাশ বাই কত G। এবার দেখো এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো 2 ইন্টু টি এর জায়গায় কত 2 পাই ইন্টু রুট ওভার অফ কত L/G, ঠিক আছে। তাহলে এইটার সমান দেখো 2 পাই ইন্টু রুট ওভার অফ কত L ড্যাশ বাই কত G, ঠিক আছে। আচ্ছা এটা L ছিল, তাহলে এইবার এখানে দেখো 2 পাই কেটে গেল, G কেটে, এবার দুই দিকে গিয়ে স্কোয়ার করে দাও। তাহলে দেখো 4 ইন্টু L এটার সমান কী হয়ে যাবে L ড্যাশ। তাহলে দেখো পরের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা কত হয়ে গেল, আগে যে দৈর্ঘ্যটা ছিল তার কত গুণ 4 গুণ। অর্থাৎ সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার দোলনকাল যদি দ্বিগুণ করা হয় তাহলে তার যে কার্যকর দৈর্ঘ্য সেটা কত হবে 4 গুণ হবে, ঠিক আছে। বা তুমি এইভাবেও করতে পারো টি ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ কত L/G। তাহলে দেখো আমরা এখান থেকে এটা লিখতে পারি টি প্রপোর্শনাল টু কত রুট ওভার অফ L। তাহলে দেখো T1 বাই T2 এটা সমান কত রুট ওভার অফ L1 বাই কত L2। তাহলে প্রথমে পর্যায়কাল তোমার টি, পরে কত হয়েছে 2t হয়েছে, তাহলে এটা সমান রুট ওভার অফ কত L/L ড্যাশ। তাহলে এখান থেকে একই রকমভাবে যদি তুমি করো তাহলে এখানে L ড্যাশের যে ভ্যালু এটা কত আসবে 4L আসবে। তাহলে যে কোনো একটা প্রসেসে কি তুমি করতে পারো, বোঝা গেল। তাহলে এই দুটো প্রসেস ভালো করে মাথায় রাখবে। আর একটাও দেখো সরল দোলকের যে টাইম পিরিয়ড বা পর্যায়কাল সেটা আবার কি অভিকর্ষ যে ত্বরণ তার বর্গমূলের কি ব্যস্তানুপাতিক, এটাও একটু ভালো করে মাথায় রাখবে। কারণ এরকমও তোমাকে বলে দিতে পারে যে পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা সরল দোলকের দোলনকাল এবং সেটাকে যদি কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়া হয় বা অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, সেখানে তোমাকে বলে দিল যে অভিকর্ষ ত্বরণের মান দ্বিগুণ বা 3 গুণ বা অর্ধেক এরকম কি বলে দিতে পারে। তাহলে যদি এরকম বলে দেয় তাহলে তখন আমরা কি এটা মনে রাখবো যে টি সমানুপাতিক কত 1/√of কত G। তাহলে এই ফর্মুলাতেও কি আমরা বসাতে পারি, ঠিক আছে। তাহলে এই ফর্মুলায় বসালে উচ্চতায় অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানের যদি কোনো পরিবর্তন হয় তাহলে সেখানে কিন্তু আমরা পেয়ে যাব।
দেখো এরপরে যেটা করব সেটা হচ্ছে 10 নাম্বার। 10 নম্বরের প্রবলেমটা বলেছে একটি কণা এফ কম্পাঙ্ক নিয়ে সরল দোলগতি সম্পন্ন করছে, এর গতিশক্তির দোলনের কম্পাঙ্ক কত হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি যে সরল দোলগতি সম্পন্ন একটা কণার সমীকরণ এক্স ইকুয়াল টু আমরা কি জানি, এ সাইন ওমেগা টি। দেখো অ্যাকচুয়ালি এখানে ওমেগাটাকে কি বলা হয়, কৌণিক কম্পাঙ্ক, এবং আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু এটা কত হয় 2 পাই ইন্টু কি এমনি কম্পাঙ্ক, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু কত 2 পাই এফ। তাহলে দেখো এই ইকুয়েশনটা কি আসবে, এক্স ইকুয়াল টু এ সাইন 2 পাই এফ ইন্টু কত টি। তাহলে এটা হচ্ছে সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার সরণ। তাহলে এখান থেকে যদি এই সরল দোলগতি সম্পন্ন কণাটার যদি আমরা বেগ বার করি, তাহলে দেখো ভি এটা ইকুয়াল টু কী হবে, ডিএক্স বাই ডিটি। তাহলে এটা করলে কত, এটা ইকুয়াল টু হবে দেখো 2, মানে ফার্স্টে এটা দেখো যে এ কস 2 পাই এফ টি ইন্টু কত 2 পাই এফ এটা আসবে। তাহলে এটা হচ্ছে সরল দোলগতি সম্পন্ন ওই যে কণা, সে কণাটার কি গতিবেগ। তাহলে এবার দেখো কণাটার বা কণাটির গতিশক্তি, দেখো গতিশক্তি আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মানে এটা, তাহলে দেখো 4 পাই স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এফ স্কোয়ার ইন্টু কী আসবে কস স্কোয়ার 2 পাই এফ ইন্টু কত টি এটা আসবে। দেখো এই ইকুয়েশনটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, কি লেখা যাবে, তাহলে এই যে হাফটা আছে সেই হাফটাকে তুমি ধরো এর সঙ্গে লেখো, তাহলে দেখো 4 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার ইন্টু এম ইন্টু 2 কস স্কোয়ার 2 পাই এফ টি। ঠিক আছে, এইবার দেখো এইটাকে তুমি এরকমভাবে লেখো 4 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার ইন্টু এম ইন্টু দেখো এটাকে ভাঙলে তোমার আসে 1 প্লাস কত আসবে 2 কস, এটা কি আসবে পাই এফ টি। দেখো এইটা আসবে। তাহলে সরল দোলগতি সম্পন্ন কণার ক্ষেত্রে তোমার এইটা কি আমরা পাবো। দেখো এখানে এইটা হচ্ছে ফর্মুলা, এখানে এইটা তোমার যেটা আসবে 2 কস স্কোয়ারে আছে, তো তাহলে 2 ইন্টু 2 পাই এফ টি এইটা হবে কি তোমার ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখানে এই 2টা আসবে না। তাহলে সরল দোল এই যে ফর্মুলা, এই ফর্মুলা তোমরা ত্রিকোণমিতিতেও দেখো পড়েছো যে এটা ছিল যে 2 কস স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু কত 1 প্লাস কস 2 থিটা বা 1 প্লাস কস 2 থিটা এটা সমান কি লেখা যায় 2 কস স্কোয়ার থিটা। তাহলে ওই যে ফর্মুলা সেই ফর্মুলাটাকে বসালাম। এবার দেখো এখানে এই যে গতিশক্তি, সেই গতিশক্তিটাকে যদি আমরা দুটো পার্টে ভাগ করি, তাহলে দেখো প্রথম যে পার্টটা বা এটাকে যদি তুমি গুণ করে দাও তাহলে কি আসবে 4 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার এম প্লাস 4 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার ইন্টু এম ইন্টু কস 2 ইন্টু 2 পাই এফ টি। ঠিক আছে, এটা আমরা পাবো। তাহলে দেখো এখানে এই যে প্রথম পার্টটা আমরা পেয়েছি, দেখো এটাকে একটা ধ্রুবক, তাহলে এটা কোনো সরল দোলগতিকে কি নির্দেশ করবে না। তাহলে এখানে যে সেকেন্ড পার্টটা আমরা পাবো, তাহলে দেখো সরল দোলগতি সম্পন্ন কণার ক্ষেত্রে আমরা সরণের ইকুয়েশান এক্স ইকুয়াল টু কি জানি হয় এ সাইন ওমেগা টি বা কত হয় এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। তাহলে দেখো এইটা ওইটার মতো আছে, কসের ইকুয়েশান আছে। তাহলে সেকেন্ড যে পার্টটা পাওয়া যাবে সেই সেকেন্ড পার্টটা কি তোমার সরল দোলগতিকে কি নির্দেশ করবে। এবার দেখো ওই সেকেন্ড যে পার্টটা পেয়েছি এটাকে তুমি টোটালটা তুমি ধরো, এটা ধরো একটা ধ্রুবক থাকলো কে প্লাস এটাকে তুমি ধরে নাও স্মল এ, তাহলে স্মল এ ইন্টু কস 2 ইন্টু দেখো এখানে 2 পাই এফ, সেটা আমরা কি পেয়েছিলাম 2 পাই এফ ইকুয়াল টু কত ওমেগা, তাহলে 2 ওমেগা ইন্টু কত টি।
তাহলে দেখো এখানে সরল দোলগতি সম্পন্ন কণার যে গতি কম্পাঙ্ক, এখানে তোমার কম্পাঙ্ক যদি এফ হয় তাহলে তখন আমরা ইকুয়েশনটা কি পেয়েছিলাম, দেখো এ সাইন 2π/ft। তাহলে এখানে কম্পাঙ্ক কোনটা ছিল, এফ। তাহলে এখানে দেখো এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো 2π ইন্টু কত 2f। তাহলে এটাকে যদি তুমি এরকমভাবে লেখো cos 2π ইন্টু 2f ইন্টু কত টি। তাহলে এইখানে দেখো এই সরল দোলগতি সম্পন্ন কণাটার যে গতিশক্তি, সেই গতিশক্তির যে কম্পাঙ্ক, সে কম্পাঙ্কটা কত হয়ে গেছে, 2f হয়ে গেছে। তাহলে সরল দোলগতি সম্পন্ন একটা কণার যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কটা যদি এফ হয় তাহলে তার গতিশক্তির যে কম্পাঙ্ক সেটা কত হবে, 2f হবে। তাহলে দেখো অতএব গতিশক্তির কম্পাঙ্ক এটা সমান কত, 2f। তাহলে দেখো কম্পাঙ্কটা কি হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। এটা খুব ভালো করে মাথায় রাখবে, কারণ এটা পরীক্ষায় খুব দেয়। তাহলে এটা তোমাকে প্রমাণ করতেও দিতে পারে 2 নম্বরে, যে দেখাও যে সরল দোলগতি সম্পন্ন একটা কণার কম্পাঙ্ক যদি এফ হয় তাহলে তার গতিশক্তির যে কম্পাঙ্ক সেটা কত, দ্বিগুণ। ঠিক আছে, খুব ভালো করে এই জায়গাটা মাথায় রাখবে। দেখো এই জায়গাটা হচ্ছে তোমার মেন। তাহলে এখানে দেখো আমরা কি করলাম, ফার্স্টে ভেলোসিটিটা বার করলাম, তারপরে ভেলোসিটির ওখানে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বার করলাম, দিয়ে ওখানে সেই গতিশক্তির যে ইকুয়েশনটা পাচ্ছে, দেখো এখানে যেহেতু cos স্কয়ার 2π/ft আছে, তাহলে এটা দেখে আমরা বলতে পারবো না যে ওটা সরল দোলগতি সম্পন্ন হবে কিনা, বা ওখান থেকে আমরা ডাইরেক্ট ওই কণাটার যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্কটা কি বার করতে পারবো না। ওই জন্যেই ওই ইকুয়েশনটাকে কি করলাম, আমরা এইভাবে ভেঙে নিলাম। ঠিক আছে, দেখো এরপরে যে প্রবলেমটা সেটা হচ্ছে 13 নাম্বার। কি বলেছে, সরল দোলগতি সম্পন্ন একটি কণা এল দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ বরাবর পর্যায়ক্রমে আসা যাওয়া করে, এই গতির বিস্তার হলো। তাহলে ভালো করে দেখো, এখানে ধরো একটা দৃঢ় অবলম্বন দিয়ে সেখানে একটা বস্তুকে কি ঝোলানো আছে, দিয়ে একটা সে পথ অতিক্রম করছে, তুমি ধরে নাও এরকম। তাহলে এইখানে এই যে টোটাল পথ, সেই টোটাল পথটা কত, দেখো বলে দিয়েছে কত, এল। ঠিক আছে, তাহলে সরল দোলগতি সম্পন্ন একটি কণা কী করছে, এল দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ বরাবর পর্যায়ক্রমে কি আসা যাওয়া করছে। তাহলে দেখো এখানে এই যে টোটাল এইটা 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 এইটা, তাহলে টোটাল যে দূরত্ব সে অতিক্রম করছে সেটা কত, এল। তাহলে দেখো এখান থেকে গেল, এখানে আসলো, আবার এইদিকে গেল, এইদিকে আসলো, তাহলে টোটাল যে দৈর্ঘ্য সেটা কত, এল। আর আমরা জানি দেখো সরল দোলগতি সম্পন্ন একটা কণার যে বিস্তার, সেই বিস্তার কাকে বলে, সাম্য অবস্থা থেকে সর্বাধিক যে সরণ সেটাকে কি বলা হয়, তার বিস্তার। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই টোটাল যে দৈর্ঘ্য, সেই টোটাল দৈর্ঘ্যটা কত সেটা বলে দিয়েছে তোমার কি, এল। তাহলে এখানে বিস্তার মানে কোনটুকু, এইটুকু। তাহলে দেখো টোটালটা যদি এল হয় তাহলে এইটুকু কত হবে, দেখো L/2। ভালো করে দেখো, তাহলে টোটাল যে দৈর্ঘ্য সেই টোটাল দৈর্ঘ্যটা কত, এল। তাহলে এখানে বিস্তার মানে কি, এইটুকু। তাহলে এইটুকু কত হবে, L/2। তাহলে এই সরল দোলগতি সম্পন্ন কণাটার যে বিস্তার, সেই বিস্তারটা কত আসবে, L/2। ঠিক আছে, তারপরে 14 নম্বরের প্রবলেমটা দেখো কি বলেছে, একটি সরল দোলগতি x = a sin ωt এর সাপেক্ষে আরও একটি সরল দোলগতি x = b cos ωt এর দশা পার্থক্য কত হবে। দেখো এটা আমি থিওরি পড়ানোর সময় বলে দিয়েছিলাম। তাহলে একটার ইকুয়েশান x = a sin ωt, আর একটার বলেছে x এটা = a cos ωt, তাই তো। তাহলে দেখো এখানে এই যে পরে ইকুয়েশনটা দিয়েছে, সেই ইকুয়েশনটাকে আমরা এরকম লিখতে পারি, a sin ωt প্লাস π/2, এটা লেখা যাবে। তাহলে দেখো প্রথম যে ইকুয়েশান সেটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, a sin কত, তুমি লিখে দাও θ1, আর পরের যে ইকুয়েশান সেটা হচ্ছে a sin θ2। তাহলে এখানে দেখো এই প্রথম যে
কণাটা সরল দোলগতিতে আন্দোলিত হচ্ছে তার দশা কত θ1, আর পরের যে কণাটা তার দশা কত θ2। তাহলে দেখো দশা পার্থক্য কত হবে, দশা পার্থক্য বা ফেস ডিফারেন্স এটার সমান দেখো θ2 মাইনাস কত θ1। ঠিক আছে, তাহলে এইবার দেখো এখানে θ2 এটার সমান কত ওমেগা টি প্লাস কত π/2, আর θ1 মানে কত মাইনাস দেখো কত ওমেগা টি। তাহলে এখান থেকে তুমি কি ওমেগা টি কেটে দাও, তাহলে কত আসছে π/2। তাহলে ওই সরল দোলগতি সম্পন্ন কণা দুটোর যে দশা পার্থক্য সেটা কত হবে π/2 বা কত 90 ডিগ্রি। তাহলে এটা যে অ্যান্সার সেটা দেখো কত আছে, বি অ্যান্সার আছে। ঠিক আছে, এইবার 15টা দেখো, 15টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও দেখো থিওরি পড়ানোর সময় আমি বলেছিলাম যে একটা সরল দোলগতি সম্পন্ন কণার দেখো সমীকরণ দেওয়া আছে x = a sin ওমেগা টি প্লাস কত b cos ওমেগা টি। ঠিক আছে, বলেছে এই দোলগতির বিস্তার কত হবে। তাহলে দেখো আমরা জানি কোনো একটা সরল দোলকের সমীকরণ বা কোনো একটা সরল দোলগতির সমীকরণ x = যদি a sin ওমেগা টি হয় তাহলে তার ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে কি বিস্তার বলে। কিন্তু এখানে এই সরল দোলগতি সম্পন্ন কণাটার দেখো সমীকরণ কি ওই রকমটা নেই, এখানে একটা পার্ট এখানে একটা পার্ট। তাহলে আমাকে কি করতে হবে, এই সরল দোলগতি সমীকরণটাকে এই একটা আকারে কি আমরা প্রকাশ করে নেব। তাহলে কিভাবে করব, তাহলে দেখো তুমি ধরে নাও যে ধরি a = স্মল a cos θ ধরলাম আমরা, আর b = স্মল a sin θ। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার যদি এটা এখানে বসাই তাহলে দেখো তখন কি x = কি আসবে a sin ওমেগা টি ইন্টু cos θ প্লাস a sin θ cos ওমেগা টি, এটা আসবে। এটা ইকুয়াল টু দেখো আমি লিখতে পারি a sin ওমেগা টি প্লাস কত θ। তাহলে দেখো এখানে এই সরল দোলগতির যে সমীকরণ সেটা কি আসলো x = a sin ওমেগা টি প্লাস কত θ। এবার দেখো এখানে a যে কত সেই এটা এই ইকুয়েশনের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো এর ক্ষেত্রে বিস্তার এটা ছিল, তাহলে এর ক্ষেত্রে বিস্তার কত হবে a হবে, কিন্তু a এর মান আমরা জানি না। তাহলে a এর মানটা কিভাবে করবে, দেখো আমরা a = স্মল a ইন্টু কত cos θ ধরেছিলাম। দেখো এইটা আর এইটা দুটো যোগ করে কি দুটো স্কোয়ার করে যোগ করো, তাহলে দেখো বাম দিকটা যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই সমীকরণটার কি বাম দিকে স্কোয়ার করলাম, এরও বাম দিকে স্কোয়ার করে সেই দুটোকে কি করেছি যোগ করেছি। তাহলে ডান দিকেও কি করব স্কোয়ার করে যোগ করব। তাহলে দেখো a স্কোয়ার ইন্টু কত cos স্কোয়ার θ প্লাস কী হবে a স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার θ। এইবার এখান থেকে তুমি কি a স্কোয়ারটা কমন নাও, তাহলে কি পড়ে থাকবে cos স্কোয়ার θ প্লাস কত সাইন স্কোয়ার θ। এবার এইটার যে ভ্যালু সে ভ্যালুটা কত হয় 1 হয়। তাহলে আলটিমেট দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটার সমান কত স্মল a স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো স্মল a এটার সমান কত √a স্কোয়ার প্লাস কত b স্কোয়ার। তাহলে এই সরল দোলগতি সম্পন্ন কণাটার যে বিস্তার a সেই বিস্তারটা কত আসছে √a স্কোয়ার প্লাস কত b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে বিস্তারের সমীকরণ সেই সমীকরণটা খুব ভালো করে কি মাথায় রাখবে। ঠিক আছে, এবার তারপরে দেখো 16 নম্বরের যে প্রবলেম দেখো বলে দিয়েছে এই ইকুয়েশনটা দিয়েছে এবং তার ক্ষেত্রে কি বলে দিয়েছে এই সরল দোলগতির ইপক বা প্রারম্ভিক দশা কত হবে। দেখো প্রারম্ভিক দশা মানে তোমার যদি টি ইকুয়াল টু কত হয় 0 হয়, তাহলে এই ইকুয়েশনে দেখো যদি তুমি টিটাকে 0 বসাও তাহলে তখন দেখো কি আসবে সাইন θ, বা আমরা জানি সরল দোলগতি সম্পন্ন একটা কণার ক্ষেত্রে এই যে θ বা টাইম টি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তখনকার যে দশা সেটাকে বলা হয় কি প্রারম্ভিক দশা বা ইপক। তাহলে এখানে দেখো এই টি এর জায়গায় যদি বসিয়ে দাও তাহলে তখন এই থিটাটা থাকছে অ্যাকচুয়ালি দেখো ওমেগা টি প্লাস θ, এটা এটাকে কি বলা হয় দশা বলা হয়, আর প্রাথমিক অবস্থায় যে দশা সেটাকে বলা হয় কি ইপক।
তাহলে দেখো টি ইকুয়াল টু 0 সময়ের দশাকে কি বলে, ইপক বলে। তাহলে এবার এখানে যদি ধরো টি ইকুয়াল টু 0 হয় তাহলে দেখো থিটাকে কি বলবো আমরা, প্রারম্ভিক দশা। তাহলে এইবার এখানে প্রারম্ভিক দশা মানে কি থিটাটা, তাহলে যদি আমরা এখান থেকে থিটার ভ্যালুটা বার করি তাহলে সেটাই কি হবে, প্রারম্ভিক দশা। তাহলে থিটার ভ্যালু আমরা কিভাবে বার করব, দেখো এই যে সমীকরণটা আমরা ধরে নিয়েছি এ ইকুয়াল টু কত কস থিটা আর বি ইকুয়াল টু কত এ সাইন থিটা। তাহলে এইবার এখানে যদি আমরা এইটাকে এইটা দিয়ে ভাগ করি তাহলে দেখো এইটা লিখতে পারি এ সাইন থিটা বাই এ কস থিটা, এটা সমান কি হবে, দেখো বি বাই এ। ঠিক আছে, এখানে দেখো এ এ কি কেটে গেল, তাহলে উপরে কি আছে সাইন থিটা, নিচে হচ্ছে কি কস থিটা। সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কি হয় ট্যান থিটা। তাহলে দেখো ট্যান থিটার সমান কত বি বাই এ। তাহলে এখান থেকে দেখো থিটা এটা সমান কি আসছে, ট্যান ইনভার্স অফ কত বি বাই এ। অর্থাৎ ওই সরল দোলগতি সম্পন্ন কণাটা কোনটা, যার সমীকরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কত বি কস ওমেগা টি, ওই সরল দোলগতি সম্পন্ন কণাটার প্রারম্ভিক দশা বা ইপক সেটা থিটা ইকুয়াল টু কত আসছে ট্যান ইনভার্স অফ কত বি বাই এ। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশান এটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবে। এবং এই ইকুয়েশানটা ধরো এরকম যদি কোনো একটা ইকুয়েশান থাকে যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি না থেকে তোমাকে বলে দিল ধরো একটা ইকুয়েশান থাকলো, ধরো এক্স ইকুয়াল টু 2 সাইন ওমেগা টি প্লাস 3 কস ওমেগা টি, এটা যদি হয় তাহলে তার ক্ষেত্রে তোমার যে বিস্তার সেই বিস্তার যদি আমরা ধরো এ ধরে নিই তাহলে এ ইকুয়াল টু কী হবে রুট ওভার অফ 4 প্লাস কত 9 মানে রুট ওভার অফ কত 13। তাহলে এরকম যদি ইকুয়েশান দেয়া থাকে তাহলে দেখো এইভাবে আমরা ক্যালকুলেশন না করে, যেহেতু এমসিকিউতে যদি থাকে তাহলে ডাইরেক্ট আমরা এই যে ফর্মুলা সেই ফর্মুলাকে কি বসিয়ে দেবো। বোঝা গেল? এরপরে দেখো 17 নম্বরেরটা, 17 নম্বরটা কি বলেছে, একটি সেকেন্ড দোলককে ভূপৃষ্ঠ থেকে চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে দোলনকাল কত হবে। আচ্ছা, তার আগে বলে দিই যে সেকেন্ড দোলক কাকে বলে। সেকেন্ড দোলক মানে হচ্ছে যে দোলকের পর্যায়কাল কত 2 সেকেন্ড, তাকে বলা হয় কি সেকেন্ড দোলক। পর্যায়কাল মানে কি, দেখো এখান থেকে মানে এই সাম্যাবস্থা থেকে এখান থেকে এখানে গেল, আবার এখানে আসলো, আবার এইদিকে আসলো, আবার এইখানে, অর্থাৎ টোটাল একটা পূর্ণ দোলন কমপ্লিট হলো। তাহলে এইটাকে তোমার এই যে টাইম সেটাকে বলা হচ্ছে কি পর্যায়কাল। তাহলে একটা সেকেন্ড দোলকের পর্যায়কাল সেটা কত হয় 2 সেকেন্ড, মানে কি 1 সেকেন্ডে সে এখান থেকে এইখানে গেল আবার এখানে আসলো, তাহলে তো সেটা কত হলো 1 সেকেন্ড। তাহলে একটা পূর্ণ পর্যায় মানে কি সে তার ক্ষেত্রে যে টাইমটা সেটা কত হবে 2 সেকেন্ড। তাহলে এটা মনে রাখবে, কোনো একটা সেকেন্ড দোলক মানে তার ক্ষেত্রে যে পর্যায়কাল সেটা কত হবে 2 সেকেন্ড। তাহলে এখানে কি বলেছে, একটি সেকেন্ড দোলককে ভূপৃষ্ঠ থেকে চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে দোলনকাল কত হবে। তাহলে তুমি ধরে নাও ওই সরল দোলকের যে কার্যকর দৈর্ঘ্য সেটা কি সেম। তাহলে দেখো পৃথিবীর পৃষ্ঠে এটা পর্যায়কাল কত 2, তাহলে 2 ইকুয়াল টু কত হবে 2 পাই ইন্টু রুট ওভার অফ কত এল বাই জি। তাহলে তুমি ধরে নাও চাঁদে নিয়ে গেলে তার পর্যায়কাল কত হলো টি ড্যাশ হলো। তাহলে এবার দেখো এখানে টি ড্যাশ এটা সমান কী হবে 2 পাই ইন্টু রুট ওভার অফ কত কার্যকর দৈর্ঘ্য 1, তাহলে এল বাই কত হয়ে যাবে জি ড্যাশ। দেখো চাঁদে আমরা নিয়ে গেছি, তাহলে পর্যায়কাল কেন আলাদা হবে, কারণ সেখানে জি এর মানকে আলাদা। তাহলে দেখো এখান থেকে টি ড্যাশ এটা সমান 2 পাই ইন্টু, দেখো এখানে এক কাজ করো, হ্যাঁ রুট ওভার অফ এল আর জি ড্যাশের যে ভ্যালু সেটা কত বলে দিয়েছে, পৃথিবীর যে মান তার কত 6 গুণ। তাহলে দেখো জি বাই কত হবে 6 হয়ে যাবে, জি বাই 6 মানে এই 6টা উপরে উঠে গেল। তার মানে দেখো 2 পাই ইন্টু রুট ওভার অফ কত এল বাই জি ইন্টু কত √6। তাহলে এটার ভ্যালু কত,
এটার ভ্যালু তোমার বলা আছে 2, তাহলে দেখো টি ড্যাশ এটা সমান হচ্ছে কত 2 ইন্টু কত √6, তাহলে 2 ইন্টু √6 মানে এটাই এত সেকেন্ড হবে। তাহলে চাঁদে নিয়ে গেলে তার যে পর্যায়কাল টি ড্যাশ সেটা কত আসবে 2√6 এত কি সেকেন্ড। বোঝা গেল? তাহলে এই ফর্মুলাটা ভালো করে মাথায় রাখবে, তাহলে কি চলে আসবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, এরপরে নেক্সটগুলো করা হবে। আর যারা থিওরির ক্লাসগুলো এখনও দেখোনি তাদেরকে বলবো তোমরা থিওরি ক্লাসগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে। আর এরপর থেকে কন্টিনিউয়াস ভিডিও আপলোড করা হবে। কয়েকদিন গ্যাপ ছিল কিছু কারণে, এরপরে থেকে চেষ্টা করব যে কন্টিনিউয়াস তোমার ভিডিও কি আপলোড করা। ওই জন্য তোমরা অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান পেয়ে যাবে। ঠিক আছে?